আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি লিডস নিউজে। সম্মানিত দর্শক, আজ বুধবার 16 জুলাই। আজ সারাদিন দেশের সব মানুষের এবং বাংলাদেশের যেসব মানুষ দেশের বাইরে রয়েছেন সবার মনোযোগ ছিল, দৃষ্টি ছিল বাংলাদেশের একটি জেলা গোপালগঞ্জের দিকে। কি হচ্ছে গোপালগঞ্জে, কি হতে যাচ্ছে? আপনারা জানেন যে দেশ ঘুরতে জুলাই পদযাত্রায় কর্মসূচিটি করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তারা অনেকগুলো জেলা ইতিমধ্যেই ঘুরেছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজকে তাদের গোপালগঞ্জে যাওয়ার কথা ছিল। সবকিছু স্বাভাবিকভাবে চলছিল অন্যান্য সব জায়গায়, কিন্তু হঠাৎ করে এই পদযাত্রা কর্মসূচিকে যখন 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা দেওয়া হলো, এরপর থেকেই এক ধরনের টেনশন, এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা সবার মধ্যেই লক্ষ্য করা গেল। এটি ইচ্ছাকৃতভাবেই এনসিপি করেছে কিনা তা তো আমরা বলতে পারবো না, তবে এটি মানুষের ভিতরে সঞ্চারিত হতে দেখা গেছে টেনশনটা। আমরা দেখেছি দেশের ভিতরে দুই একটি এবং দেশের বাইরে থেকেও দুই একটি ইউটিউব চ্যানেলে যারা দেশকে ভালোবাসেন, দেশের সম্পর্কে ওয়াকিবহাল থাকতে চান, সতর্ক থাকতে চান, দেশের মানুষকে তথ্য সরবরাহ করতে চান, তারাও এটি নিয়ে কথা বলেছেন। সেই দুই একটি চ্যানেলে আমরা জেনেছি আলোচকরা বলেছেন যে এনসিপির একটি গোপন পরিকল্পনা, উদ্দেশ্য হলো গোপালগঞ্জে পদযাত্রা, এই যে মার্চ টু গোপালগঞ্জ করা হয়েছে, তারা সেখানে গিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণ করতে পারে, এটিকে গুড়িয়ে দেওয়ার একটি গোপন পরিকল্পনা তাদের রয়েছে। এটি মানুষ সহজেই বিশ্বাস করেছে। কেন করেছে? কারণ 32 নম্বরের বাড়িটি ভাঙার পরে এই ধরনের আওয়াজ কিন্তু দেশ বিদেশ থেকে উচ্চারিত হয়েছিল, আপনারা নিশ্চয়ই শুনেছেন। সে কারণেই মানুষ ভেবেছে যেহেতু এই জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি তারা পালন করছে, এমন একটি অপকর্ম আবারও কিন্তু হতে পারে। এটি গোপালগঞ্জবাসীকে তো আবেগাপ্লুত করেছে, সংবেদনশীলতা বাড়িয়েছে তাদের ভিতরে, এবং সারা দেশে যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন সবাই তো আর চলে যায়নি, যারা আছে তাদের ভিতরে কিন্তু এটি মারাত্মক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এটি আমার ধারণা সরকারও অনুভব করেনি, অনুধাবন করেনি, চেষ্টাও করেনি, এনসিপি আসলে এটি অনুধাবন করেনি। কেবল তো নতুন পার্টি, মানে অনেকেই বলেন শিশু দল, আসলে তাদের ভিতরে ম্যাচুরিটি এখনো লক্ষ্য করা যাচ্ছে না। এটি আমার কথা শুনলে হয়তো অনেকে মন খারাপ করবেন, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে আমার মনে হয় এটি তারাও উপলব্ধি করতে পারবেন। গায়ের জোরে রাজনীতি করা যায় না। এই অনুষ্ঠানে যখন কথা বলছি, শেষ যখন করব তখন আপনারাও হিসাব মিলিয়ে নিতে পারবেন আসলে গায়ের জোর দিয়ে এবং প্রশাসনের ছত্রছায়া থেকে, পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিজিবির সাপোর্ট নিয়ে, সাথে নিয়ে গিয়ে আসলে রাজনীতি করা যায় না। বাংলাদেশে রাজনীতি করতে হলে, যে কোনো জায়গায় রাজনীতি করতে হলে মানুষের হৃদয়ে পৌঁছাতে হয়। হৃদয়ে পৌঁছানোর জন্য আদর্শের কথা বলতে হয়, আদর্শের পথে চলতে হয়, মানুষকে আস্থায় নিতে হয়, মানুষকে বিশ্বাস দিতে হয় যে হ্যাঁ, আমরা যা বলেছি আমরা তা মিন করি, আমরা যা বলেছি তা আমরা করে দেখাবো। তখন মানুষ আস্থা রাখতে পারবে যে হ্যাঁ, এই যে নতুন বাংলাদেশ গড়বে বলে যে তরুণ ছেলেরা, যে তরুণ তুর্কিরা পথে নেমেছে, তারা সত্যিই আমাদের রাজনীতিতে যে অসাম্য, আমাদের যে ভেদাভেদ, যে বৈষম্য, এগুলো তারা দূর করে দিতে পারবে। তা না করে গায়ের জোর প্রদর্শন করে, হুমকি দিয়ে, চিৎকার করে, বক্তৃতা করে, ব্যঙ্গ করে, খোঁচা দিয়ে আমার মনে হয় না খুব বেশি দূর আগানো যাবে। যাই হোক, এনসিপির কি পরিকল্পনা ছিল টুঙ্গিপাড়া নিয়ে সেটিতে আর আমরা বলতে পারবো না। তবে সরকার যে পুরো ঘটনাটিতে নীরব থেকেছে, এটিও আসলে মানুষকে আরো বেশি টেনশনে ফেলেছে। মানুষ উদ্বেগ, উৎকণ্ঠার সঙ্গে প্রত্যক্ষ করেছে যে আবারও কি 32 নম্বরের মতো একটি নারকীয় ঘটনা ঘটতে যাচ্ছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে, যে ঘটনাটি বাঙালি জাতিকে বারবার দেশে বিদেশে সর্বত্র ছোট করবে। এই ভাবনাগুলো ছিল। তো এমনিতে যখন আমরা মিডিয়াতে দেখেছি, সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু এবং টেলিভিশন মিডিয়া বলুন, পত্রপত্রিকা বলুন, যেটা বলা হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী ব্যাপক তৎপর রয়েছে গোপালগঞ্জে, ওদের ভয়ের কিছু নেই। টেলিভিশনের সংবাদ দেখে এবং শুনে গোপালগঞ্জের চিত্রটা কিন্তু আমি মেলাতে পারিনি। কেউ কেউ বলছিলেন যে সেখানে পরিস্থিতি ভয়াবহ, আবার কেউ কেউ বলছিলেন যে তেমন আসলে কিছু না। এটা আসলে আমার কাছে খুব রহস্যজনক মনে হয়েছে। আমি যদি একটু আপনাদেরকে বলি যে দুই একটি কাগজ কি বলেছে, দৈনিক প্রথম আলোর কথা যদি বলি, তারা আজকে দিনের প্রথম ভাগে একটি রিপোর্ট করেছিল, সেখানে লিখেছে সকাল 9:30টার দিকে সদর উপজেলার খাটিয়াগড় চরপাড়ায় পুলিশের গাড়িতে হামলা এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বোঝাই যায় ওখানে কারা ক্ষুব্ধ, কারা ক্ষিপ্ত, কারা আপনার বিপদ
আঁচ করতে পেরে প্রতিরোধের জন্য কারা মুখিয়ে আছে তারা এটি করেছে। তাদের নাম কি সেটি তো প্রশাসন বের করবে। এবং এই খবর পেয়ে যখন ইউএনও সাহেব সেখানে গেলেন, সেখান থেকে ফেরার পথে তার গাড়িটিও ভাঙচুরের শিকার হলো। এই ধরনের ঘটনা মোটেই কাঙ্ক্ষিত নয়, এটি যারাই করুক। কেউ বলছেন দুষ্কৃতিকারী, কেউ বলছেন এটা আওয়ামী লীগ, কেউ বলছে ছাত্রলীগ, কারো কাছ থেকেই এমন ঘটনা কাঙ্ক্ষিত নয়। এটি আমার ব্যক্তিগত পরামর্শ, ব্যক্তিগত মতামত। ইউএনও সাহেব যেটি বলেছেন, রাকিবুল হাসান, তিনি বলেছেন কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে আমরা এখন পর্যন্ত তাদের চিনতে পারিনি বা শনাক্ত করতে পারিনি। বুঝতেই পারি তিনি খুব কৌশলী জায়গা থেকে মন্তব্যটি করেছেন। পুলিশ সুপারও বলেছেন গোপালগঞ্জের, তিনি বলেছেন পুলিশের গাড়িতে হামলা ও আগুন কারা দিয়েছে আমরা এখন পর্যন্ত জানি না। সহজেই বোধগম্য। দৈনিক মানবজমিন লিখেছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মানে এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশ স্থলে দুপুর 1:45টার দিকে গোপালগঞ্জ পৌর পার্কের উন্মুক্ত মঞ্চে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এটি নিয়ে টেলিভিশন রিপোর্টে এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখেছি যে ওই সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাকি দূরে সরে গিয়েছিল, নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এটি প্রত্যক্ষদর্শী হিসেবে যাদের আপনার বক্স পপ নিয়ে যাদের প্রচার করা হচ্ছিল, যাদের বাইক নিচ্ছিল, তারা কিন্তু আসলে এটি বলেছে যে চলে গেছে, এরা হলো এনসিপির নেতা কর্মী, নেতাও হতে পারেন কর্মী হতে পারেন, তারা এটি বলেছেন। বাংলাদেশ প্রতিদিন লিখেছে গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার সমাবেশ মঞ্চে হামলা চালিয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। ওই যে বললাম, এক পক্ষ বলছে জানি না, পুলিশ বলছে চিনি না, ইউএনও বলছে চিনি না, বাংলাদেশ প্রতিদিন এক কাঠি সরস তারা বলছে যে এরা এরা করেছে। বলুক, সমস্যা নেই, আসলে হয়তো এরাই করেছে, কিন্তু এভাবে বলতে পারি কিনা আমি, সেটি হচ্ছে আমার প্রশ্ন। তবে আমার কাছে ভালো লেগেছে তারা এনসিপির নেতারা এসছেন, ভাঙচুরের পরেও তারা মঞ্চে দাঁড়িয়েছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। কে কি বলেছেন আমি বিস্তারিত আলোচনায় যাব না। আহ্বায়ক নাহিদ ইসলাম, তার কথাটি আমি উল্লেখ করব। তিনি চমৎকার করে কিছু কথা বলেছেন, তার দুটো লাইন আমি আপনাদের শোনাই। তিনি বলেছেন, প্রিয় গোপালগঞ্জবাসী, আজ আমরা এখানে এসেছিলাম দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে, কোনো যুদ্ধের আহ্বান নিয়ে নয়, শান্তি এবং দেশ গড়ার আহ্বান নিয়ে গোপালগঞ্জে এসেছি। ওই যে আমি শুরুতে যে কথাগুলো বললাম, গায়ের জোর দিয়ে আপনার মুখ খিচিয়ে শরীর কাঁপিয়ে আসলে রাজনীতিটাকে এগিয়ে নেওয়া যাবে না। কারণ প্রফেসর ইউনূস চিরজীবন ক্ষমতায় থাকবেন না, এই কিংস পার্টিও চিরদিন কিংস পার্টি থাকবে না। এই পুলিশ সেনাবাহিনী নিয়ে সারা দেশে গাড়ি বহন নিয়ে ঘুরে বেড়াতে পারবে না। ওই দিনগুলোর কথা ভেবে এনসিপিকে এখন রাজনীতি করতে হবে, মানুষের মনের ভেতরে ঢুকতে হবে যদি সত্যিই তারা রাজনীতি করতে চায়। তবে আমার কাছে একটি বিষয় খুব অবাক লেগেছে, মানে এটি একান্তই আমার ব্যক্তিগত, আশা করছি কেউ আমাকে ভুল বুঝবেন না। ওই মঞ্চে অনেক স্লোগান তারা দিয়েছে, কিন্তু যখন এই স্লোগানকে তারা দিচ্ছিল মুজিববাদ মুর্দাবাদ, তখন আমার কিন্তু সার্জিস আলমের আমার বঙ্গবন্ধু এই, আমার বঙ্গবন্ধু সেই বলে যে গলা কাঁপানো, হৃদয়ে কাঁপানো বক্তব্য দিয়েছিলেন, যেটা ইউটিউবে আছে, আমি শুধু বিলাচ্ছিলাম সার্জিসের ওই চেহারাটি আর আজকের চেহারাটি। ক্ষমতার জন্য, সামান্য সুবিধার জন্য মানুষ নিজেকে কতটা আমূল বদলে দিতে পারে, সার্জিস আলম হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। আশা করছি সার্জিস আলম এই কথাটা যদি শুনে থাকেন মন খারাপ করবেন না, বরং নিজের আয়নায় নিজেকে দেখতে চেষ্টা করবেন। যাই হোক, এই দিনের ঘটনাটি কিন্তু একটু টুইস্টিং আছে। সেটা কি, সমাবেশ শেষ করে ফেরার পথে এনসিপি নেতা কর্মীদের গাড়ি বহরে হামলা করেছে, বিশাল হামলা হয়েছে। স্থানীয় লোকজন জমায়েত হয়ে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সহ এনসিপি নেতা কর্মীদেরও ঘেরাও করে ফেলেছে। এবং সংবাদপত্রে প্রথম আলোতে লিখছে রণক্ষেত্র গোপালগঞ্জ। তার মানে কি পরিস্থিতি হয়েছে আমরা বুঝতেই পারছি। কিছু ছবিও আমি দেখেছি, সেনাবাহিনী বুট জুতা দিয়ে লাথি মারছে তরুণ যুবকদের, এটিও দেখেছি। এটি একজন লিখেছেন যে 71 দেখিনি, 71-এ জন্ম হয়নি, কিন্তু এখন দেখছি যে পাকিস্তানিরা কি বর্বর আচরণ করেছিল দেশবাসীর প্রতি, আর এখনকার সেনাবাহিনী কি আচরণ করছে। যাই হোক, এটি একজনের প্রতিক্রিয়া, আমি শুধু বললাম। এবং 144 ধারা জারি করা হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, এই যে গত দুদিন ধরে যে টেনশনটা সেখানে গড়ে উঠছিল, এটি কি সরকার বুঝতে পারেনি, স্থানীয় প্রশাসন বুঝতে পারেনি? তাহলে 144 ধারা আগে থেকে জারি করলো না কেন? ও দুঃখিত, 144 ধারা জারি করলো তো এনসিপি তাদের সমাবেশটি করতে পারে না, তাহলে সেই পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে নিরাপত্তা নিশ্ছিদ্র করা হলো না কেন? এটি তো আমার প্রশ্ন। যাই হোক, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেডের ফাঁকে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন। তারপরে কেউ বলছেন গোপালগঞ্জ, মানে কোন পত্রিকা বলছে গোপালগঞ্জ সার্কিট হাউসে গিয়ে তারা আশ্রয় নিয়েছেন, আবার কেউ বলছেন যে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান নিয়েছেন।
এই ঘটনাটি আমি সকলকে বিনয়ের সঙ্গে বলবো, মনে রাখতে হবে পরিস্থিতি কি দাঁড়াতে পারে। তাদের সরকার এখন ক্ষমতায়, এখনই যদি তাদেরকে সার্কিট হাউস খুঁজতে হয়, এখনই যদি তাদেরকে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে ঠাঁই নিতে হয়, আগামী দিনগুলো কি অপেক্ষা করছে সেটি তাদেরকে এখন ভাবতে অনুরোধ করব। তাহলে তাদের বডি ল্যাঙ্গুয়েজও ঠিক হতে পারে, কথা ভাষা বক্তৃতাও ঠিক হতে পারে বলে আমার ধারণা। আমি জানি আমার এই কথাকে অনেকেই অপছন্দ করবেন, কিন্তু ন্যায্যতার সাথে এই কথাগুলো বলা জরুরি বলে মনে করছি। আপনারা ইতিমধ্যেই জেনেছেন সেনাবাহিনী ও পুলিশ তো রয়েছে, তার সঙ্গে আরো 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে। এটি অত্যন্ত ভালো কাজ হয়েছে, কারণ এর পরে যেন পরিস্থিতি আরো অবনতি না ঘটে, এটির জন্য এটি যথেষ্ট ভালো কাজ একটি হয়েছে। এখন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছেন? তিনি বলছেন যে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা কর্মীরা এই হামলা চালিয়েছে। এটি সাংবাদিকদের তিনি বলেছেন। তিনি বলতেই পারেন, প্রতিপক্ষের নাম নিতেই পারেন। তিনি বলছেন, আমরা যখন রওনা দিয়েছি তখন গ্রাম থেকে যত আওয়ামী লীগ ও যুবলীগ, সারা বাংলাদেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে আমাদের উপর হামলা করছে। এখানেও আমি একটি বিনয়ের সঙ্গে একটি তর্ক দেবো। সেটি হচ্ছে যে জেলাগুলোতে এনসিপি পদযাত্রা করে এসেছে সুন্দরভাবে, সাফল্যের সঙ্গে, ভালোভাবে, সেই জায়গায়ও কিন্তু আওয়ামী লীগ ছিল, আছে, যুবলীগ ছিল, আছে, ছাত্রলীগ ছিল, আছে। যতই নিষিদ্ধ করা হোক না কেন, দল বেঁধে একেবারে পুটলি ভরে তো আর সবাইকে বঙ্গোপসাগরে আমরা ফেলে দিয়ে আসতে পারিনি। অতএব তারা আছে, এটি বিবেচনায় রেখেই রাজনীতিটা করা দরকার। বারবার এই কথাটি বলছি, মার্চ টু গোপালগঞ্জ না করলে হয়তো এই পরিস্থিতিটি হতো না। অন্য জায়গায় কিন্তু হয়নি, সেখানে যারা ছিল তারা কিন্তু বাধা দেয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি সাংবাদিকদের অভিযোগ করেছেন, হামলার সময় পুলিশ সেনাবাহিনী নিষ্ক্রিয় ভূমিকা পালন করেছে। এটি পড়ে আমি হাসবো না কাঁদবো, কারণ পুলিশ সেনাবাহিনী প্রহরাতে তারা গেছে। পুলিশ সেনাবাহিনী না থাকলে আজকে কি নারকীয় ঘটনা ঘটতো, আল্লাহ মাফ করেছেন আমাদেরকে, এই ধরনের দুঃখজনক ঘটনা হয়তো ঘটেনি। তিনি বলছেন তাদের মানে এনসিপি কে বলা হয়েছিল সবকিছু ঠিক আছে, কিন্তু তারা সমাবেশ স্থলে এসে দেখেন পরিস্থিতি ঠিক নেই। তার মানে ওই যে বললাম আমি যে প্রশাসনের সহায়তায়, আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় রাজনীতি করছেন আর বলছেন তারা নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। একটু তো শরম করা দরকার। তারা নিষ্ক্রিয় থাকলে শেষ পর্যন্ত পরিণতি কি হতো শেষ করে দিচ্ছি। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে, এটি তো ঠিক আছে, আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করেছে। আওয়ামী দোসর হতে যাবে কেন সজ্জন রাজনীতিবিদ জনাব মির্জা ফখরুল? এরা তো আওয়ামী লীগেরই লোক, যুবলীগেরই লোক, ছাত্রলীগেরই লোক। এদের তো আর আপনি ফু দিয়ে বঙ্গোপসাগরে পাঠাননি, এরা আছে। তাইলে এটি ঠিক নয় বিবৃতিটি। সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে। কোন সরকারের জন্য ওকালতি করছেন? যে সরকার আপনাদেরকে চা বিস্কিট খাইয়ে ঐক্যমত্যের দোহাই দিয়ে নানানভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে, সেই সরকারের? ভালো, সজ্জন হওয়া অনেক ভালো। তিনি বলছেন এসব দুষ্কৃতিকারীদের কঠোর হাতে দমন ছাড়া বিকল্প কোনো পথ নেই। ভালো পরামর্শ। একজন সজ্জন রাজনীতিবিদদের কাছ থেকে আরো গঠনমূলক পরামর্শ আমরা চাই। এনসিপি নেতাদের জন্য পরামর্শ দেন, আপনি সরকারের জন্য দেন, আওয়ামী লীগের জন্য দেন, দোসরদের জন্য দেন, দুষ্কৃতিকারীদের জন্য দেন, যেন তারা ভালো হয়ে যায়। আমি জানি না আসলে কাকে খুশি করার জন্য বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল। বিতর্ক আর না বাড়াই। আমার কেন যেন মনে হচ্ছে আজকে আওয়ামী লীগ বলুন, যুবলীগ বলুন, ছাত্রলীগ বলুন, স্বেচ্ছাসেবক লীগ বলুন, এরা তাদের ভূমিকার মধ্য দিয়ে গোপালগঞ্জকে যেই জায়গায় নিয়ে দাঁড় করিয়েছে, অন্য জেলাগুলো কিন্তু এরপরে উৎসাহিত হবে। নিজেদের পথে কাটা কিন্তু এনসিপি বিছালো। কারণ অনেকেই বলছেন যে গোপালগঞ্জকে তাহলে মুক্তাঞ্চল হয়ে গেল আওয়ামী লীগের জন্য, অথচ দেশের 64টি জেলায় আওয়ামী লীগ আছে, যেভাবেই থাকুক, নিপীড়নের মাধ্যমে থাকুক, লুকিয়ে থাকুক, আছে। অতএব এই বিষয়গুলোকে মাথায় নিয়ে সকলের রাজনীতি করা উচিত। সহনশীলতার মাধ্যমে, সহাবস্থানের মাধ্যমে রাজনীতি করা উচিত। আমার আদর্শ আমি বলবো, আপনি সন্তুষ্ট হলে আপনি আমার পক্ষে আসবেন। গায়ের জোর দিয়ে কিন্তু আসলে রাজনীতি করা যায় না। এতক্ষণ শুনবার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।